লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। আর্মির স্বার্থ ও নিয়ম জলাঞ্জলি দিয়ে শফিউল্লাহ শেখ মুজিব ও তার সরকারের ইচ্ছে ও স্বার্থকে প্রাধান্য দিতে থাকে। অন্যায়ভাবে ব্রিগেডিয়ার জিয়াকে তার ন্যায্য পদে না নিয়োগ করে শেখ মুজিব অত্যন্ত ভুল করেছেন। আমি এবং ৩২ নম্বর ধানমন্ডি। মুজিব পরিবারের অন্য সবাই আমাকে এবং আমার স্ত্রী নিম্মিকে খুবই ভালোবাসত। ব্রিগেডিয়ার জিয়াউর রহমান সুপারসিড হলেন। ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সুপারসিড করে ব্রিগেডিয়ার শফিউল্লাহকে চিফ অব স্টাফ বানালেন শেখ মুজিব। বাংলাদেশ সেনাবাহিনী গঠন পর্বের শুরুতে আমি কুমিল্লাতে পোস্টেড হই। কর্নেল জিয়াউর রহমান ছিলেন আমাদের প্রথম ব্রিগেড কমান্ডার। কুমিল্লাতে থাকাকালীন অবস্থায় তিনি ব্রিগেডিয়ার পদে উন্নতি লাভ করেন। জেনারেল ওসমানী তখনও আমাদের কমান্ডার ইন চিফ। তার হেডকোয়ার্টার্স তখন ২৭ নম্বর মিন্টু রোডে। অল্প কিছুদিন পর সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে তিনি মন্ত্রিসভায় যোগদান করেন। সাধারণ নিয়মে জেনারেল ওসমানীর পর ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকেই আর্মির সিনিয়র মোস্ট অফিসার হিসাবে চিফ অব আর্মি স্টাফ বানানো উচিত ছিল, কিন্তু অত্যন্ত অন্যায়ভাবে জিয়াউর রহমানকে তার ন্যায্য পদ থেকে বঞ্চিত করা হলো। স্বাধীনতার ঘোষক হওয়ার ফলেই আওয়ামী লীগ সরকার তার প্রতি এ ধরনের অবমাননাকর আচরণ করে তার জুনিয়র ব্রিগেডিয়ার শফিউল্লাহকে আর্মি চিফ অব স্টাফ পদে নিযুক্ত করেন। অস্বাভাবিক এ পদোন্নতির ফলে শফিউল্লাহ শেখ মুজিব ও তার সরকারের একান্ত বিশ্বস্ত এবং অনুগত তাবেদার হয়ে তাদের খেদমত শুরু করেন। আর্মির স্বার্থ ও নিয়ম জলাঞ্জলি দিয়ে শফিউল্লাহ শেখ মুজিব ও তার সরকারের ইচ্ছে ও স্বার্থকে প্রাধান্য দিতে থাকে। এর ফলে মুজিব ভক্ত কয়েকজন অফিসারকে উত্তরোত্তর পদোন্নতি দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করা হলো নিয়ম বহির্ভূতভাবে। মুজিব সরকারের এই সমস্ত সিদ্ধান্তের বিরোধিতা করে আর্মির তরুণ দেশপ্রেমিক অংশ সোচ্চার হয়ে ওঠেন। আর্মিতে উত্তেজনা সৃষ্টি হয়। ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সুপারসিড করে ব্রিগেডিয়ার শফিউল্লাহকে চিফ অব স্টাফ পদে নিয়োগ করায় আর্মিতে আশঙ্কাজনক উত্তেজনা সৃষ্টি হয়। শেখ মুজিবুর রহমান সেটা জানতে পেরে আমায় ডেকে পাঠান। ঘনিষ্ঠতার সুবাদে তিনি আমাকে প্রায়ই ডেকে পাঠাতেন খবরাখবর নিতে, বিশেষ করে সেনাবাহিনীর ভেতরের খবর জানতে চাইতেন তিনি। ৩২ নম্বর ধানমন্ডিতে গিয়েই তার সাথে দেখা করলাম। তিনি জানতে চাইলেন শফিউল্লাহকে সেনাপ্রধান বানানোর সিদ্ধান্তের ফলে সেনাবাহিনীতে কি প্রতিক্রিয়া হয়েছে। আমি পরিষ্কারভাবে তাকে জানালাম তার এই সিদ্ধান্ত সেনাবাহিনীতে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আমি তাকে বলেছিলাম অন্যায়ভাবে ব্রিগেডিয়ার জিয়াকে তার ন্যায্য পদে না নিয়োগ করে শেখ মুজিব অত্যন্ত ভুল করেছেন, কারণ এই সিদ্ধান্তে শুধু যে প্রচণ্ড ক্ষোভই সেনাবাহিনীতে সৃষ্টি হয়েছে তা নয়, সরকার এবং সেনাবাহিনীর মাঝে ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি হয়েছে। সবাই তাকে একান্তভাবে দায়ী করছে জিয়াউর রহমানের প্রতি এ অবিচার করার জন্য। ফলে তারই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যদের কাছে। অবিলম্বে এ ভুলের সংশোধন হওয়া উচিত। আমার বক্তব্য শুনে শেখ মুজিব সেদিন বলেছিলেন, কর্নেল ওসমানীর পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। সিদ্ধান্ত বদলিয়ে এই মুহূর্তে শফিউল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে চিফ অব স্টাফ বানানোর তার জন্য বিব্রতকর হয়ে দাঁড়াবে। তিনি এ জবাব দিয়েছিলেন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে। তবে তিনি কথা দিয়েছিলেন কিছুদিন পর জিয়াউর রহমানকে চিফ অব স্টাফ বানানোর কথা তিনি পুনর্বিবেচনা করবেন। তার এ বক্তব্য অনেক কারণেই আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। তবুও আমি তার প্রতিশ্রুতিকে বিশ্বাস করে তাকে পরামর্শ দিয়েছিলাম যতদিন শফিউল্লাহ চিফ থাকেন ততদিন ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সাধারণ ব্রিগেড কমান্ডার কিংবা চিফ অব স্টাফ পদের PSO হিসাবে না রেখে উপপ্রধান হিসাবে নিয়োগ করলে সেনাবাহিনীতে যে বিরূপ প্রতিক্রিয়া এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে সেটা অনেকাংশে কমে যাবে। জনাব মুজিব আমাকে কথা দিয়েছিলেন এ ব্যাপারে তিনি চিন্তা ভাবনা করে দেখবেন। তিনি আমাকে একই সাথে অনুরোধ করেন তার এই অভিমত ব্যক্তিগত ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে জানাতে এবং সেনাবাহিনীর মধ্যে প্রচার করতে। পরবর্তী সময়ে শেখ মুজিবের নির্দেশে আর্মিতে উইং ডেপুটি চিফ অফ স্টাফ পদ সৃষ্টি করা হয় এবং মেজর জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে জিয়াউর রহমানকে সে পদে নিয়োগ দেওয়া হয়। এখানে উল্লেখ্য যে যোগ্য চিফ অব স্টাফ হিসাবে জনাব শফিউল্লাহর পদমর্যাদাও ছিল মেজর জেনারেল। আমাদের সবার প্রিয় জেনারেল জিয়াউর রহমান চিফ অব স্টাফ পদে উন্নতির যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী করেছিলেন তার বাস্তবায়নের অপেক্ষায় রইলাম আমরা। আমি এবং ৩২ নম্বর ধানমন্ডি। ব্যক্তিগত সম্পর্কের কারণে ৩২ নম্বর ধানমন্ডির বাসভবন আমার জন্য ছিল অবারিত দ্বার। যখন ইচ্ছে তখনই আমি সেখানে যেতে পারতাম। যখনই আমি ৩২ নম্বরে গিয়েছি সবসময় দেখেছি লোকের ভিড়, সবাই শেখ মুজিবকে ঘিরে রেখেছে। কিন্তু
কম লোকজনকে দেখেছি তার সামনে কোনো প্রশ্নের সঠিক এবং সত্য জবাব দিতে। বেশিরভাগ লোকই তোষামত করে, যা বললে তিনি খুশি হতেন সেটাই বলতো। আশ্চর্য হতাম তাদের চাটুকারিতা এবং মোসাহেবিপনায়। দর্শনার্থীরা এ কথা সে কথার পর সুবিধামতো নিজের ব্যক্তিগত কাজটি বাগিয়ে নিয়ে কেটে পড়তেন। এটাই ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তিনি আমাকে বিশেষভাবে স্নেহ করতেন। মুজিব পরিবারের অন্য সবাই আমাকে এবং আমার স্ত্রী নিম্মিকে খুবই ভালোবাসত। পাকিস্তান থেকে ফেরার পর 1972 সালে আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে তিনি সপরিবারে উপস্থিত হয়ে আমাদের আশীর্বাদ করেছিলেন। সে অনুষ্ঠানই ছিল তার বাংলাদেশে আসার পর প্রথম কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি। পুরো মন্ত্রী পরিষদও উপস্থিত ছিলেন সে অনুষ্ঠানে। আমি ও আমার পরিবারবর্গ রাজনৈতিকভাবে তার দল ও রাষ্ট্র পরিচালনা করার নীতিকে সমর্থন না করলেও তাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করতাম। নিজের কোনো স্বার্থ হাসিলের জন্য আমি তার কাছে কখনোই যাইনি। যেতাম সত্যকে তার কাছে তুলে ধরার জন্য। ভাবতাম সবাই যেখানে চামচাগিরি করছে সেখানে সাহস করে সত্যকে তুলে ধরার জন্য তিনি নিশ্চয়ই তা অনুধাবন করতে পারবেন এবং এতে করে তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে তার সুবিধা হবে। রাষ্ট্র পরিচালনায় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। একদিন বেশ রাত করে ধানমন্ডির এক বন্ধুর বাসায় পার্টি থেকে ফিরছিলাম আমি ও নিম্মি। মুষলধারে বৃষ্টি পড়ছে, অল্প দূরেও কিছুই দেখা যাচ্ছে না। ইন্টারকন ছেড়ে পুরনো গণভবনের সামনে বর্তমানে সুগন্ধার কাছাকাছি এসেছি। হঠাৎ বিপরীত দিক থেকে একটি গাড়ি অতি দ্রুত গতিতে কাছে আসছে দেখলাম। দূর থেকেই গাড়ির ভেতর থেকে হইহুল্লোড়ের আওয়াজ শুনতে পেলাম। কিছু উশৃঙ্খল তরুণ বেসামাল অবস্থায় হইহুল্লোড় করছিল। গাড়িটিও এগিয়ে আসছিল ঠিক একই অবস্থায় একে বেঁকে। নিয়ন্ত্রণহীন গাড়ি থেকে নিজেদের বাঁচাবার জন্য গাড়ি একটু সাইড করতেই গাড়ি স্কিড করে গিয়ে জোরে মুখোমুখি ধাক্কা খেল সামনের ল্যাম্পপোস্টের সাথে। জোরে ধাক্কা লাগাই ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সামনের বনেটটাও দুমড়ে মুচড়ে ভিতরে ঢুকে গেছে। গাড়ি কিছুতেই আর স্টার্ট নিচ্ছিল না। অন্য গাড়িটি আমাদের অবস্থা দেখে না থেমে আরো দ্রুততরে দৃষ্টির বাইরে চলে গেল। বৃষ্টির প্রচণ্ডতা ক্রমশ বেড়ে চলেছে। রাত অনেক হয়েছে, তার উপর এমন বৃষ্টি, তাই রাস্তাও একদম ফাঁকা। স্টিয়ারিং এর সাথে মাথা লেগে মাথা ফেটে রক্ত ঝরে পড়ছে আমার কপাল বেয়ে। নিম্মির অবশ্য কিছু হয়নি। আমার রক্ত দেখে ঘাবড়ে গেছে বেচারি। কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। ইঞ্জিনটা একটু নেড়ে চেড়ে দেখছিলাম যদি কোনো মতে গাড়িটা স্টার্ট নেয়। না, কিছুতেই হচ্ছে না। হঠাৎ সাইরেন বাজিয়ে রাষ্ট্রপতির কাফেলা এগিয়ে আসছে দেখতে পেলাম। আমি তখন অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছি গাড়ির পাশে। কাফেলা কাছে আসতেই রাষ্ট্রপতির গাড়ি দাঁড়িয়ে পড়ল। গাড়ি জানালার কাছে নামিয়ে স্বয়ং রাষ্ট্রপতি মুখ বের করে আমাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। কপালে রক্তক্ষরণ দেখে তিনি বুঝতে পারলেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মুহূর্তে তিনি তার একজন সহযোগীকে নির্দেশ দিলেন অবিলম্বে গাড়িতে করে আমাদের হাসপাতালে নিয়ে যেতে। তার হুকুমে আমি ও নিম্মি তার কাফেলারই একটি গাড়িতে করে সিএমএইচে পৌঁছালাম। চিকিৎসার পর তার গাড়িতেই বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি বাসার সবাই উৎকণ্ঠিত অবস্থায় আমাদের জন্য অপেক্ষা করছে। আমার মাথার ব্যান্ডেজ দেখে সবাই ভরকে গিয়েছিল। রাষ্ট্রপতি বাড়ি ফিরেই মালিবাগে আমাদের দুর্ঘটনার খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ফোনে অবশ্য জানানো হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে তা তেমন একটা সিরিয়াস নয়, তাই ঘাবড়াবার কোনো কারণ নাই। আব্বাকে আশ্বস্ত করার জন্য বলা হয়েছিল দুর্ঘটনাস্থলের কাছ দিয়ে যাবার সময় আমাদের দেখতে পেয়ে স্বয়ং রাষ্ট্রপতি আমাদের গাড়ি করে হাসপাতালে পাঠিয়ে দেবার বন্দোবস্ত করেছেন। সবাইকে দুশ্চিন্তামুক্ত করার জন্য বলেছিলাম ইনজুরি ইজ নট সিরিয়াস অ্যাট অল, অনলি 3 স্টিচেস, দ্যাটস অল, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট অ্যান্ড নিম্মি ইজ অ্যাবসোলিউটলি আনহার্ট। এ ঘটনার অবতারণা এখানে এর জন্য করা হলো যা থেকে পাঠক বুঝতে পারবেন ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে মুজিব পরিবারের সাথে আমাদের কি ধরনের ঘনিষ্ঠতা ছিল, কিন্তু কোনো সম্পর্কই নীতি আদেশের ঊর্ধ্বে নয়। তাই আমিও ভাবতে পারিনি আপোষ করতে। ব্যক্তি মুজিব নয়, গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী, বাকশালী স্বৈরাশাসনের প্রবর্তক শেখ মুজিবুর রহমানের সাথে। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।